র এবং ভারতীয়, যাদেরকে আমরা হিন্দুত্ববাদী বলি, তাদের যে প্রকল্প এই দেশ থেকে ইসলাম নির্মূল করবা, শুধু ইসলাম বিদ্বেষ না, তারা কিন্তু মনে করে আপনারা বহিরাগত মুসলমান যারা তারা বহিরাগত, ফলে ভারতে তাদের থাকবার অধিকার নাই, বাংলাদেশে অধিকার নেই। এত সিম্পল ভাববেন না যে আপনি সিম্পল একটা টেক্সট বই তারা দিচ্ছে আপনাকে। তারা মনে করে আপনারা বহিরাগত, তারা মুসলমান হয়েছে। আগে বলা হতো আর্যরা বাইরে থেকে আসছে, এখন তারা লিখতেছেন না আর্যরা বাইরে থেকে আসে না, আর্যরা এখানকার আসছে ইসলাম। দিল্লির সঙ্গে আমাদের যে যুদ্ধাবস্থা, একটা গৃহযুদ্ধ চলতেছে 1972 সাল থেকে, এই যুদ্ধাবস্থাটা বাস্তব, এটা একটা অবাস্তব কিছু না, বিমূর্ত কিছু না, চালানো হচ্ছে। এটা যুদ্ধ কিন্তু শুধু সামরিক কাজে চালানো হয়, যুদ্ধ আমাদের চিন্তা চেতনার মধ্যে প্রভাব বিস্তার করে এবং আমাদেরকে নানানভাবে আমাদেরকে মন মানসিকতার দিক থেকে আমাদেরকে দিল্লির অনুগত করবার জন্য যেসব তথ্য দরকার, যে ধরনের ইতিহাস দরকার, সেগুলোই আমাদেরকে পড়ানো হচ্ছে সব ক্ষেত্রে। আমাদের মিডিয়া বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্থা মধ্যে এই পাঠ্যপুস্তক পড়ে আপনি কোনো জাতি গঠন করতে পারবেন না, আপনি আপনার দেশকে আপনি রক্ষা করতে পারবেন না, আপনি কে এটা বুঝবেন না, আপনি কি মুসলমান নাকি হিন্দু নাকি সেন রাজার ওই আমলে বাস করতেছেন, আপনি এটা কিছু বুঝবেন না। প্রথমত শিক্ষা এত গুরুত্বপূর্ণ যে এই পাঠ্যপুস্তক বাচ্চাদের হাত থেকে আপনাদের অবশ্যই নিয়ে এটাকে পড়িয়ে ফেলতে হবে, এটা দ্বারা আপনি আগাতে পারবেন। দ্বিতীয়ত হলো, যারা এই পাঠ্যপুস্তক প্রণয়ন করেছেন তারা ক্রিমিনাল, এটা শুধু ওই সাধারণ ক্রিমিনাল নন, তারা বহু শিশুর হৃদয়কে তারা হত্যা করেছেন এবং হত্যা করার ব্যবস্থা তারা করে দিয়েছেন। এবং একটা পুরো রাষ্ট্র, একটা পুরো আমরা রাষ্ট্র সত্তা বলি, রাষ্ট্র সম্পর্কে মেলা তর্ক আমরা থিওরিটিক্যাল তত্ত্ব করতে পারবো, সেটা বড় কথা নয়। কিন্তু একটা রাজনৈতিক জনগোষ্ঠী, আমি রাষ্ট্র ব্যবহার করতে চাই না, রাজনৈতিক জনগোষ্ঠীর তার যে রাজনৈতিক সত্তা, এটা তৈরি করে শিক্ষা। এটা আমাদের সকলে একদম প্রথম সরেয়ার মতন, রাজনৈতিক সত্তাকে তৈরি করে শিক্ষা। আপনি কি শিখাচ্ছেন বাচ্চাকে ছেলেবেলা থেকে, কি ভাষা শেখাচ্ছেন, কি করে তাকে তৈরি করছেন, তার সঙ্গে যুক্ত আপনার কি ধরনের রাষ্ট্র আপনি তৈরি করবেন এবং কি ধরনের রাষ্ট্র আপনি টিকিয়ে রাখবেন। ফলে শুধুমাত্র এই যে আমরা এখন বলি না যে আমাদের সংবিধান সংস্কার করলে সব ঠিক হয়ে যাবে, না, হবে না। আপনাকে সেই কাজটা গোড়া থেকেই করতে হবে। একটা রাষ্ট্র সত্তা বা রাজনৈতিক সত্তা গড়ে তুলতে হলে শিক্ষা, সংস্কৃতি, মতাদর্শিক লড়াই সংগ্রাম, তর্ক বিতর্ক, মত প্রকাশের স্বাধীনতা, এটা থাকতেই হবে। এইখানেই আমরা কি করি, আমরা রাজনৈতিক সত্তা হয়ে উঠি। মানে আজকে আপনি হিন্দু হতে পারেন, কি মুসলমান হতে পারেন, কি বৌদ্ধ হতে পারেন, কিন্তু আমরা যে একটা রাজনৈতিক পরিসরের মধ্যে আমরা বাস করি সকলে মিলে, এটা স্থির হয় শিক্ষার মধ্য দিয়ে, এটা স্থির হয় সমাজে মতাদর্শী আমাদের যে তর্ক বিতর্কের জায়গা যদি থাকে, যদি আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকে, যদি ফ্যাসিজম থাকে, যদি ফ্যাসিস্ট শক্তি থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত না এই ফ্যাসিস্ট শক্তিকে আপনি উৎখাত করতে না পারছেন, আপনার রাজনৈতিক সত্তা বিপদাপন্ন, আপনি নাই। বাংলাদেশে আপনার পতাকা আছে এবং বাংলাদেশে একটা আপনাদের সুবিধাজনক অথবা রাষ্ট্রসংঘের ওখানে একটা আসন আছে, কিন্তু আপনারা কাঁটাতারের মধ্যে থাকা 17 কোটি মনে কিছু নেবেন না, গরু ছাগল, যাদের কোনো চিন্তা চেতনা বলে কিছু নাই। চিন্তা আপনারা ইসলাম নিয়ে বা কি বলেন, এটা আমি বুঝি না। কারণ আজকে ইসলামপন্থীদের বিরাট একটা অংশ এই ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং এটা লজ্জাজনক। কারণ ইসলামের একটা শিক্ষা চিন্তা আছে, তার অত্যন্ত গভীর, অত্যন্ত বিপ্লবী শিক্ষা চিন্তা আছে। ইসলাম মনে করে টেকনিক্যাল শিক্ষা না, আত্মিক শিক্ষা। আপনার মনে ধর্ম শিক্ষা, আত্মিক শিক্ষা। এই যে রাজনৈতিক সত্তার কথা বললাম, এই রাজনৈতিক সত্তার নির্মাণটাকে শিক্ষা বলে তারা। আপনি কারণ টেকনিক্যাল শিক্ষা যেখানে শিখতে পারবেন, কিন্তু আপনি মনের শিক্ষাকে দেবে আপনাকে। আপনি যে একটা জনগোষ্ঠীর মধ্যে বিলং করেন, তার মধ্যে আপনি অন্তর্ভুক্ত, তার সঙ্গে, তার স্বার্থের সঙ্গে, তার প্রতিরক্ষার সঙ্গে, তার টিকে থাকার সঙ্গে আপনার জীবন মরণের সম্পর্ক, এটা শিক্ষা দেয় ধর্ম। ধর্ম বলতে আপনারা সংকীর্ণ ওই যে নামাজ কালাম 5 ওয়াক্ত নামাজ মসজিদ বুঝাবেন না। ধর্ম বলতে অধর্মের বিরুদ্ধে লড়াই বোঝায়। কারণ রাসূলুল্লাহ কিন্তু তার জীবনের বড় অংশ ব্যয় করেছিলেন রাজনৈতিক কাজে। আর আপনারা মসজিদে লেখা রাখেন এখানে কোনো দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, এটা কি ইসলাম? এটা তো ইসলাম না। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে এটা ক্রিশ্চিয়ানিটি না, ফলে এটা পলিটিক্যাল, তার যে চরিত্র
ইহলৌকিক সমস্যার সমাধান করা তার কাজ। কারণ পারলৌকিক ব্যাপার নিয়ে কথার কথা এর আগে হযরত মুসা আসছেন, এর আগে আমাদের হযরত ঈসা আসছেন, তার সকলেই রাসূলুল্লাহ। কিন্তু আমাদের নবী যেটা শিখিয়েছে, ইহলৌকিক সমস্যার সমাধান যারা করে না, এরা তার উম্মতের দল থেকে খারিজ হয়ে গেছে। বলে আমাদেরকে ইসলামের কথা বলেন না আপনারা ওয়াজ করে। আমরা শুনেছি ইসলাম বহুদিন। আমরা তাহলে যদি এগোতে চাই, তাহলে ইসলামের একটা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি আছে। আমি পুরো ডিটেলে গেলাম না, আমি নিয়ে এসেছিলাম, কিন্তু অনেক সুন্দর আলোচনা হয়েছে। আমি যেভাবে চিন্তা করি, আপনি খেয়াল করতে হবে যে ওটা জানতে হবে আপনাদেরকে। ইসলামকে বিশ্ববিদ্যালয়ে পড়াইতে হবে, কলেজে পড়াইতে হবে, বাদ দেন মাদ্রাসার কথা। আপনারা একই মধ্যে শিক্ষা চান, তাই আমি মনে করি ইসলামে যে যদি কেউ রিলিজিয়াস শিক্ষা, তার নিজ নিজ ধর্ম সম্পর্কে পূর্ণ শিক্ষা না পায়, সে উচ্চশিক্ষা তার দরকার নেই। সে স্কিল করুক, নাকি সে কারখানায় কাজ করুক, শ্রমিক হোক। শিক্ষা তো আলাদা ব্যাপার। শিক্ষা একটা সমাজে রাজনৈতিক সত্তাকে তৈরি করে। এই ছোট্ট ছোট ফর্মুলাগুলো আপনারা যারা এখানে আসেন, বিশেষ করে আমরা এই অধিকার পরিষদ যারা আসছেন, আশা করি তারা আমার কথাটা বুঝবেন। কারণ এই যে শিক্ষার ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ এখন, তবে নিশ্চয়ই একটা ব্যাখ্যা দিবার কর্তব্য আপনার আছে। সেটা আপনি ইন্দ্রিয় প্রত্যক্ষ ভাবে আপনি যেভাবে বুঝছেন, এই জগৎ আল্লাহ আপনার কাছে যেমন করে হাজির করেছে, এই জগতের মধ্যে তার উত্তর খুঁজতে হবে। কারণ ইসলাম মনে করে জগৎটা আপনার কাছে আয়াত, এটা চিহ্ন, কি বলে এটা আয়াত, আমি দেখলে এটা অর্থ খুঁজে পাবেন। তো এখন এই যে ডারউইনের সঙ্গে তো তর্ক করে আমাদের দরকার নেই, ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের মেলা ব্যাখ্যা আছে, আপনি এটা করা উচিত না। আরো গুরুত্বপূর্ণ বলি, দেখেন এই যে দুইজন জাফরের সঙ্গে আমাদের কি ভাই বড় সাহিত্যিক, উনি জাফর ইকবাল, উনি সব লেখা কিন্তু নকল। এনিওয়ে সেটা বড় কথা না, এই নতুন নকল করে এটা বড়টা তা নয়। সব লেখার মতো নকল আছে, কিন্তু জাতীয় শিক্ষার ক্ষেত্রে এরকম নকল করবে, এটা অবিশ্বাস সমাজে। আমি আসতেছি সে পর্যন্ত। কিন্তু যিনি আরেকজন আছেন হাসিনা নামে, শুনেছেন তো, আমাদের প্রধানমন্ত্রীর নামে না, উনি কিন্তু বায়োটেকনোলজিতে উনি শিক্ষিত, এবং বাংলাদেশে জিএমও কোম্পানিগুলো যেসব জিএমও করে না, জেনেটিক্যালি মডিফাইড যেসব প্রোডাক্ট আমাদের কৃষিকে ধ্বংস করছে, উনি তাদের মধ্যে একজন। ব্যাপারটা এমন না যে হঠাৎ করে এটা ঢুকে গেছে, এটা খুবই, আপনার বলছেন পরিকল্পিত। তো পরিকল্পনাটা বুঝতে হয় আমাকে, পরিকল্পনা আসলে কি। বাংলাদেশের কৃষি ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়েছে এই শিক্ষার মধ্যে। কারণ বিভিন্ন বিষাক্ত জিনিস খাচ্ছেন আপনারা, আপনাদের অটিস্টিক বাচ্চা তৈরি হচ্ছে, আপনাদের মেয়েদের জরায়ু ধ্বংস হয়ে যাচ্ছে, আপনারা নিজেরাও সুস্থ নাই। এটা কিন্তু আপনার কৃষি ব্যবস্থা ধ্বংসের যে পদ্ধতি, সেখান থেকে যাবে। উনি কিন্তু দেখবেন, উনি ঠিকই কিন্তু হিজাব পরে আসছেন, অত্যন্ত ধর্মবান মহিলা, কিন্তু এটা উনি বুঝেন না যে জেনেটিক্যালি যখন আল্লাহর সৃষ্টিকে আপনি খোদদারি করেন, পরিবর্তন করেন, যে জিনটা থাকার কথা, যেটা আপনি আল্লাহর কাছে নিয়ে এসছেন, এটা বদলানো ইসলামিক দৃষ্টিতে এটা অপরাধ। তাহলে আপনি মুসলমান বলে কিছু, আমি আগ্রহী না আপনার ব্যাপারে, কারণ আপনি ইসলাম বুঝেনই না। আপনি কিসে মুসলমানের আগ্রহ করতেছেন? তাহলে ইসলামের কাছে শিক্ষা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আত্মিক শিক্ষা, বিভিন্ন রকম শিক্ষাগুলো সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এটাকে তো হালকাভাবে নেবার ব্যাপার না। দ্বিতীয়ত আমার প্রস্তাবনা হলো যে, আশা করি যেটা শিখবেন আমার বন্ধু, আমি খুবই গর্ববোধ করতেছি যে অত্যন্ত ধরে ধরে সে আপনাদেরকে আনন্দের মধ্যে রেখে যে কথাগুলো বলেছে, এটা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে এগুলা করার দরকার, শেখানো দরকার বাচ্চাদেরকে। কেন আমরা আপত্তি করছি? এটা শুধুমাত্র হিন্দু মুসলমানদের ব্যাপার না। এটা রিপোর্টটা আমি খেয়াল দেখেন, বলি আমি আপনাকে, রিপোর্টটা কি করবে, হিন্দু মুসলমান দিকে নিয়ে যান। কারণ এই বই লেখার মধ্যে আরেকজন খুবই জ্ঞানী, একজন আমাদের তরুণ বুদ্ধিজীবী আছেন, একজন অধ্যাপক আছেন, তিনি আর্কিওলজি নিয়ে কাজ করেন, স্বাধীন সেন, আমি তার নাম দেখেছি। আমি প্রথমে দেখেন যে তার বিরুদ্ধে যারা জাফর ইকবাল থেকে আরম্ভ করে যারা এটার দায়িত্বে আছে, সেক্রেটারি থেকে আরম্ভ করে পুরো এই যে বোর্ডের যারা সদস্য, তাদের কথা না বলে আমরা ওই মানুষটি কিন্তু আমরা আক্রমণ করতেছি। আমি দেখেছি এটা, অনেকে এটা করেছেন, আপনার টেলিভিশনে শুনেছেন। আপনি ভাবতেছেন যে এটা শুধু হিন্দু মুসলমান ব্যাপারটা তো সিম্পল না, কিন্তু হিন্দু মুসলমান ব্যাপার। কেন আমি বলতেছি এটা? আপনি যখন স্বাধীন সেনকে আক্রমণ করেন, বাংলাদেশের সম্ভবত প্রত্নতাত্ত্বিক দিক থেকে উনি প্রথম সবচেয়ে ভালো কাজ করেছেন, যাতে আমরা বুঝতে পারি যে এবং ভারতীয় যে, যাদেরকে আমরা হিন্দুত্ববাদী বলি, তাদের যে প্রকল্প এই দেশ থেকে ইসলাম নির্মূল করবার যে প্রকল্প, শুধু ইসলাম বিদ্বেষ না, তারা কিন্তু মনে করে আপনারা বহিরাগত, মুসলমান যারা তারা বহিরাগত, ফলে ভারতে তাদের থাকবার অধিকার নাই, বাংলাদেশে অধিকার নেই।
এত সিম্পল ভাববেন না যে আপনি সিম্পল একটা টেক্সট বই তারা দিচ্ছে আপনাকে, তা না। তারা মনে করে আপনারা বহিরাগত, তারা মুসলমান হয়েছে। আগে বলা হতো আর্যরা বাড়ি থেকে আসছে, এখন তারা লিখতেছেন না আর্যরা বাড়ি থেকে আসে না, আর্যরা এখানকার আসছে ইসলাম। এখনকার যে সকল গবেষণাগুলো হচ্ছে সেখানে তারা প্রমাণ করার চেষ্টা করতেছে হরপ্পা, মহেঞ্জোদারো, সেখান থেকে যে বৈদিক যে সভ্যতার যে উন্মেষ ঘটেছে, এটাই হলো ভারতের আদি সভ্যতা। বাইরে থেকে যারা এসছে এরা সকলে বহিরাগত, এবং এই দেশ তাদের না, এই উপমহাদেশও তাদের না। তাহলে ভারত থেকে তারা ইসলাম তাড়াবে, বাংলাদেশ থেকে তাড়ানো সহজ, পাকিস্তান পারবে না যেহেতু তারা নিউক্লিয়ার পাওয়ার। ফলে এটা আমাদের সিকিউরিটির ইস্যু। শিক্ষাটা এত সিম্পল ব্যাপার না। এই জন্য বলছি যারা এই বই লিখেছে এটাকে দেখে নাই, চিন্তা করে নাই, এর যে রাজনৈতিক যে পরিণতি, আমাদের রাজনৈতিক সত্তার যে ক্ষতিটা হবে, তারা আসলে একটা জাতির ধ্বংসের জায়গা থেকে তাকালে তারা অবশ্যই বড় ধরনের অপরাধী। আমরা কথা কথা রাষ্ট্রদ্রোহীদের কথা শুনি, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এইখানে আসল দেশটা কি হয়েছে। আমি এই যে RSS এর কথা বলেছে কিছুটা শিক্ষা, তা আপনারা একটা নাম শুনতেছেন, হ্যাঁ, স্বয়ংসেবক সংঘ RSS শুনতেছেন, আপনার মোদীর নাম শুনতেছেন, আপনার অমিত শাহ নাম শুনতেছেন। এই যে গতকাল দেখেন আমাদের কি সমস্যা খেয়াল করেন, আমরা কিন্তু আমাদের প্রতিবেশী হিন্দুদের সম্পর্ক কিছু জানি না। আমরা যেটা রাষ্ট্র করতে সেটা জানতে হবে, গতকাল সরস্বতী বুঝে গেছে। আমি ধরে দিচ্ছি কি করে আমি তার সঙ্গে যুক্ত একটা সঙ্গে আরেকটা। তো সরস্বতী বেদে ছিল নদী নামে, সেই বেদের নদী এখন RSS দাবি করে এটা আসলে এই ভারতের অন্তর্গতই ছিল, ভারতবর্ষে ছিল ওটা। ফলে সিন্ধু সভ্যতা না, তারা মহেঞ্জোদারো আপনার হরপ্পা সভ্যতার কেন্দ্র করে একটা যে আদিতে এই উপমহাদেশে শুধু হিন্দু সভ্যতাই ছিল, এটাই তারা তাদের টেক্সট বইকে, তাদের প্রত্নতাত্ত্বিক বইপত্রে সমস্ত কিছু তাদেরকে প্রমাণ করার জন্য তারা অত্যন্ত সক্রিয় হয়ে গেছে। এটা একটা রাজনৈতিক সত্তা নির্মাণের ব্যাপার, এবং আমাদের সঙ্গে অবশ্যই দিল্লির লড়াইটা, দিল্লির সঙ্গে আমাদের যে যুদ্ধাবস্থা, একটা গৃহযুদ্ধ চলতেছে 1972 সাল থেকে, এই যুদ্ধাবস্থাটা বাস্তব, এটা একটা অবাস্তব কিছু না, বিমূর্ত কিছু না, চালানো হচ্ছে। এটা যুদ্ধ কিন্তু শুধু সামরিক কাজে চালানো হয় না, যুদ্ধ আমাদের চিন্তা চেতনার মধ্যে প্রভাব বিস্তার করে এবং আমাদেরকে নানানভাবে আমাদেরকে মন মানসিকতার দিক থেকে আমাদেরকে দিল্লির অনুগত করার জন্য যেসব তথ্য দরকার, যে ধরনের ইতিহাস দরকার, সেগুলোই আমাদেরকে পড়ানো হচ্ছে সব ক্ষেত্রে। আমাদের মিডিয়া বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্থা মধ্যে। আমি এছাড়া আর যেটা একটা বলি, শেষ করবো খুব দ্রুত বেগে, যেহেতু অনেকে সময় হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে যিনি লিখেছেন শামসুল আলম খুব ভালো লিখেছেন, চেষ্টা করেছেন এটা লিখতে, কিন্তু কিছু কিছু জিনিসে আমি তার ভালো কাজটা, আমার কিছু কিছু ক্ষেত্রে বলবো যে একটু বিনয়ের সঙ্গে আমি এটা আপত্তি করবো। যেমন প্রথম লাইনে আছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে একটা চমৎকার এবং সুদীর্ঘ ইতিহাস। আমাদের শিক্ষা ব্যবস্থায় চমৎকার এবং সুদীর্ঘ ইতিহাস কখনোই ছিল না, কখনোই ছিল না। আমাদেরকে যেটা করতে হবে আসলে, যদি আপনার সত্যিকার অর্থে আগামী দিনে শাসক শ্রেণী হতে চান, আর রাস্তায় শুধুমাত্র স্লোগান দিবেন তা তো চান না, আপনি ইচ্ছে শাসক হতে চান, দেশকে পরিচালনা করতে চান, তাহলে আপনাদেরকে আসলে যেটা করতে হবে, একটা জাতীয় শিক্ষানীতি প্রণয়নের কাজ আপনাকে এখনই শুরু করতে হবে, কারণ কখনো ছিল না এটা আমাদের। এবং আমাদের প্রত্যেকটা শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম সংক্রান্ত বিষয়, আমি শিক্ষার ক্ষেত্রে এক্সপার্ট নই, আমি যেহেতু একবারে বাড়ি থেকে কথা বলছি, কারণ আমি দেখছি এটা আমার সরাসরি আমার ক্ষেত্রে নয়। কিন্তু আমাদের দ্বিতীয় যে কাজ, যে আপনার সে তথাকথিত পাঠ্যপুস্তক পড়ানো এবং যারাই অপরাধ করেছে তাদের শাস্তি দেওয়া, এবং তৃতীয় যে কাজ সেটা হচ্ছে অবিলম্বে আপনাদেরকে নিজেদের একটা শিক্ষানীতি প্রণয়ন করা দরকার। এটা হলো প্রথম কাজ। এই কাজ না করলে আপনি এই নতুন করে বাংলাদেশকে করতে পারবেন না। এই সংবিধান সংস্কার এখানে টুকরাগুলি করবেন, ওখানে দুটো দাবি দেবেন, এগুলো দফা কর্মসূচি দেবেন, এগুলো দিয়ে কোনো লাভ হবে না। আপনি গোড়ার কাজটা করতে হবে যেখান থেকে রাষ্ট্রকে নতুন করে পাঠাতে হবে। তো আমি আশা করবো যে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো এই কথাগুলো, এবং আমরা অবশ্যই আপনাদের সঙ্গে এখানে থাকবো, যে কোনো আন্দোলনে, যে কোনো সংগ্রামে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আমাদের। আর নেতৃত্বকে, তরুণ নেতৃত্বকে ধ্বংস করা, নষ্ট করা, দমন করা, নির্যাতন করা, এটা এই সরকারের কাজের অন্তর্গত, এটা করবে। এটা আপনাকে জেনেই এই লড়াইটা আমাদের আগাতে হবে। সবাই